আসসালামু আলাইকুম, স্বাগতম বিডি রাইট নিউজ সংবাদে। আমি মোহাম্মদ রাজীব আজকের সব আন্তর্জাতিক খবর নিয়ে হাজির হয়েছি। শুরুতেই জানিয়ে দিব সংবাদ শিরোনাম, তারপর বিস্তারিত। যুক্তরাষ্ট্র ইসরায়েলের যৌথ হামলার শিকার ইরানের নাতাঞ্জ পরমাণু কেন্দ্র। ইরানের হামলায় মার্কিন সেনা নিহত বেড়ে 4। আয়াতুল্লাহ আলী খামেনেইর আহত স্ত্রী মারা গেছেন। ইরানের ভারপ্রাপ্ত প্রতিরক্ষামন্ত্রী হিসেবে নিয়োগ পেলেন মাজিদ। হিজবুল্লাহর সামরিক কার্যক্রম নিষিদ্ধ করল লেবানন। আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি বিডি রাইট নিউজ সংবাদে। আমি মোহাম্মদ রাজীব। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের যৌথ হামলার শিকার হয়েছে ইরানের অত্যন্ত গুরুত্বপূর্ণ নাতাঞ্জ পরমাণু কেন্দ্র, যা মধ্যপ্রাচ্যের ভূরাজনৈতিক সমীকরণে একটি বিশাল পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে। এবং এই ঘটনাটি আন্তর্জাতিক রাজনীতি ও নিরাপত্তা বিশ্লেষকদের মধ্যে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। আপনারা যারা নিয়মিত আন্তর্জাতিক খবরের খোঁজখবর রাখেন তারা নিশ্চয়ই জানেন যে ইরানের নাতাঞ্জ পরমাণু কেন্দ্রটি দেশটির পারমাণবিক কর্মসূচির একেবারে কেন্দ্রবিন্দুতে অবস্থিত এবং এটি দীর্ঘদিন ধরেই পশ্চিমা বিশ্ব এবং আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা বা IAEA এর গভীর পর্যবেক্ষণে ছিল। এই কেন্দ্রটিতে উন্নতমানের সেন্ট্রিফিউজ ব্যবহার করে ইউরেনিয়াম সমৃদ্ধকরণের কাজ করা হয় বলে বিভিন্ন সময় আন্তর্জাতিক গণমাধ্যমে উঠে এসেছে, যা নিয়ে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল বরাবরই তাদের গভীর উদ্বেগ প্রকাশ করে আসছিল। সাম্প্রতিক এই যৌথ হামলার ধরন এবং ব্যাপ্তি নিয়ে এখনও পুরোপুরি ধোঁয়াশা কাটেনি, তবে প্রাথমিক প্রতিবেদনগুলোতে বলা হচ্ছে যে এটি শুধুমাত্র একটি সাধারণ সামরিক অভিযান ছিল না, বরং এখানে অত্যন্ত উচ্চ প্রযুক্তির সাইবার আক্রমণ এবং সূক্ষ্ম গাইডেড সমরাস্ত্রের সমন্বয় ঘটানো হয়ে থাকতে পারে, যা এর আগে এই ধরনের স্থাপনায় খুব একটা দেখা যায়নি। এই ঘটনার পরপরই গ্লোবাল মার্কেট বা বিশ্ব অর্থনীতিতে এর একটি তাৎক্ষণিক প্রভাব লক্ষ্য করা গেছে। বিশেষ করে বিশ্ববাজারে জ্বালানি তেলের দামের ক্ষেত্রে একটি বড় ধরনের অস্থিরতা তৈরি হয়েছে, কারণ মধ্যপ্রাচ্যে যে কোনো ধরনের অস্থিতিশীলতা সরাসরি আন্তর্জাতিক সাপ্লাই চেইন বা সরবরাহ ব্যবস্থাকে বাধাগ্রস্ত করে। ইরানের পক্ষ থেকে এই ঘটনাকে তাদের রাষ্ট্রীয় সার্বভৌমত্বের উপর সরাসরি আঘাত হিসেবে আখ্যায়িত করা হয়েছে এবং তারা এর কঠোর জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে, যা এই অঞ্চলে একটি দীর্ঘমেয়াদী এবং জটিল সংকটের আভাস দিচ্ছে। সাম্প্রতিক হামলায় মার্কিন সেনা নিহতের সংখ্যা বেড়ে 4 জনে দাঁড়িয়েছে, যা ওই অঞ্চলে অবস্থানরত আন্তর্জাতিক বাহিনীর জন্য একটি বড় ধরনের ধাক্কা এবং যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ রাজনীতিতেও এর ব্যাপক প্রভাব পড়তে শুরু করেছে। আপনারা জানেন যে বিশ্বজুড়ে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখার স্বার্থে এবং কৌশলগত কারণে মধ্যপ্রাচ্যের বিভিন্ন অঞ্চলে মার্কিন সামরিক বাহিনীর উপস্থিতি রয়েছে, যারা মূলত প্রশিক্ষণ, লজিস্টিক সাপোর্ট এবং আঞ্চলিক নিরাপত্তা নিশ্চিত করার কাজে নিয়োজিত থাকে। তবে সাম্প্রতিক সময়ে এই অঞ্চলে মার্কিন সামরিক ঘাঁটি এবং তাদের মিত্রদের ওপর একের পর এক অনাকাঙ্ক্ষিত হামলার ঘটনা ঘটছে, যা সামগ্রিক পরিস্থিতিকে অত্যন্ত ঘোলাটে করে তুলেছে। সর্বশেষ এই হামলার ঘটনায় প্রাথমিকভাবে হতাহতের সংখ্যা কম বলা হলেও গুরুতর আহতদের মধ্যে আরও কয়েকজনের অবস্থার অবনতি হওয়ায় নিহতের সংখ্যা বেড়ে 4-এ পৌঁছেছে বলে মার্কিন প্রতিরক্ষা দপ্তরের একটি সূত্র নিশ্চিত করেছে। এই ঘটনাটি এমন একটি সময়ে ঘটল যখন যুক্তরাষ্ট্র ওই অঞ্চলে তাদের সামরিক কৌশল নতুন করে সাজানোর পরিকল্পনা করছিল এবং কূটনৈতিক সমাধানের মাধ্যমে উত্তেজনা প্রশমনের চেষ্টা চালিয়ে যাচ্ছিল। নিহত সেনাদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে মার্কিন প্রশাসনের উচ্চপদস্থ কর্মকর্তারা বলেছেন যে তারা এই ঘটনার পুঙ্খানুপুঙ্খ তদন্ত শুরু করেছেন এবং যারা এই হামলার সাথে জড়িত তাদের অবশ্যই জবাবদিহিতার আওতায় আনা হবে। এই ঘটনাকে কেন্দ্র করে মার্কিন কংগ্রেসেও উত্তপ্ত আলোচনা শুরু হয়েছে, যেখানে অনেক আইন প্রণেতা মধ্যপ্রাচ্যে মার্কিন বাহিনীর নিরাপত্তা প্রোটোকল বা সুরক্ষা ব্যবস্থা আরও জোরদার করার দাবি তুলেছেন। আবার কেউ কেউ দীর্ঘমেয়াদে ওই অঞ্চল থেকে সেনা প্রত্যাহারের বিষয়েও নতুন করে বিতর্ক শুরু করেছেন। ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির আহত স্ত্রী চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন, যা পুরো দেশটিতে একটি গভীর শোকের ছায়া নামিয়ে এনেছে এবং রাষ্ট্রীয় পর্যায়ে বিভিন্ন আনুষ্ঠানিকতার সূচনা করেছে। সাধারণত ইরানের মতো দেশগুলোতে রাষ্ট্রের শীর্ষ নেতাদের পারিবারিক জীবন অত্যন্ত গোপনীয়তা এবং কঠোর প্রোটোকলের মধ্যে রাখা হয়।
সাধারণ জনগণ বা আন্তর্জাতিক গণমাধ্যম তাদের ব্যক্তিগত জীবন সম্পর্কে খুব বেশি তথ্য জানতে পারে না। কিন্তু যখন এ ধরনের কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে তখন তা জাতীয় জীবনে গভীর প্রভাব ফেলে। গত কয়েকদিন ধরেই আন্তর্জাতিক এবং স্থানীয় সংবাদ মাধ্যমগুলোতে খবর আসছিল যে তিনি একটি বিশেষ কারণে গুরুতর আহত হয়ে হাসপাতালে নিবিড় পর্যবেক্ষণে ছিলেন। যদিও তার আহত হওয়ার প্রকৃত কারণ বা অসুস্থতার বিস্তারিত বিবরণ রাষ্ট্রীয় নিরাপত্তার খাতিরে আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়নি। এই মৃত্যুর খবরের পরপরই ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন এবং রেডিও চ্যানেলগুলোতে নিয়মিত অনুষ্ঠান সম্প্রচার স্থগিত করে পবিত্র কোরআন তেলাওয়াত এবং শোকাবহ অনুষ্ঠান সম্প্রচার করা হচ্ছে, যা রাষ্ট্রীয় শোক পালনের একটি সাধারণ রীতি। রাজধানীতে ইরান সহ দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ শহরগুলোতে শোকসভা ও প্রার্থনার আয়োজন করা হচ্ছে এবং সরকারের উচ্চপদস্থ মন্ত্রী, সামরিক কর্মকর্তা থেকে শুরু করে সাধারণ মানুষ এই শোক কার্যক্রমে অংশ নিচ্ছেন। আন্তর্জাতিক অঙ্গন থেকেও বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধান এবং কূটনৈতিকরা ইরানের সর্বোচ্চ নেতার প্রতি তাদের আনুষ্ঠানিক সমবেদনা বার্তা পাঠাচ্ছেন, যা কূটনৈতিক শিষ্টাচারের একটি গুরুত্বপূর্ণ অংশ। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত মন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন মাজিদ, যা বর্তমান ভূ-রাজনৈতিক প্রেক্ষাপটে একটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ সিদ্ধান্ত হিসেবে বিবেচিত হচ্ছে। যে কোনো রাষ্ট্রের জন্যই প্রতিরক্ষা মন্ত্রণালয় একটি অত্যন্ত স্পর্শকাতর এবং গুরুত্বপূর্ণ বিভাগ, আর ইরানের ক্ষেত্রে এটি আরও বেশি প্রাসঙ্গিক কারণ দেশটির ওপর বিভিন্ন আন্তর্জাতিক নিষেধাজ্ঞা এবং ক্রমাগত বাহ্যিক চাপ রয়েছে, যার ফলে তাদের নিজস্ব সামরিক সক্ষমতা এবং প্রযুক্তিগত উন্নয়নের ওপর ব্যাপকভাবে নির্ভর করতে হয়। মাজিদকে এই পদে নিয়োগ দেওয়ার বিষয়টি হঠাৎ করে নেওয়া কোনো সিদ্ধান্ত নয় বলে অনেক বিশ্লেষক মনে করছেন, বরং এর পেছনে দীর্ঘমেয়াদী একটি কৌশলগত পরিকল্পনা রয়েছে। তিনি দীর্ঘদিন ধরে দেশের সামরিক কাঠামোর ভেতরে বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন এবং প্রতিরক্ষা ব্যবস্থা আধুনিকায়নে তার বিশেষ অভিজ্ঞতা রয়েছে বলে জানা যায়। নতুন এই ভারপ্রাপ্ত প্রতিরক্ষা মন্ত্রীর সামনে এখন প্রধান চ্যালেঞ্জ হল একদিকে আন্তর্জাতিক নিষেধাজ্ঞার মধ্যে দিয়ে দেশের সামরিক সরঞ্জাম উৎপাদন এবং রক্ষণাবেক্ষণ প্রক্রিয়াকে সচল রাখা এবং অন্যদিকে আঞ্চলিক মিত্রদের সাথে সামরিক ও কৌশলগত সম্পর্ক আরও সুদৃঢ় করা। বিশেষ করে সাম্প্রতিক সময়ে যখন আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, ড্রোন প্রযুক্তি এবং সাইবার সিকিউরিটির মতো বিষয়গুলো যে কোনো দেশের জাতীয় নিরাপত্তার প্রধান নিয়ামক হয়ে উঠেছে, তখন এই খাতগুলোতে নতুন নেতৃত্ব কিভাবে কাজ করে তার উপর আন্তর্জাতিক মহলের তীক্ষ্ণ নজর রয়েছে। এছাড়া দেশের অভ্যন্তরীণ সামরিক বাহিনীর বিভিন্ন শাখার মধ্যে সমন্বয় সাধন করা এবং বাজেটের সঠিক ব্যবস্থাপনা নিশ্চিত করাও তার দায়িত্বের একটি বড় অংশ হবে। লেবাননের সরকার আনুষ্ঠানিকভাবে হিজবুল্লাহর সব ধরনের সামরিক কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করেছে, যা দেশটির দীর্ঘ রাজনৈতিক ইতিহাস এবং বর্তমান সংকটময় পরিস্থিতিতে একটি অভাবনীয় এবং যুগান্তকারী পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। লেবানন দীর্ঘদিন ধরে একটি জটিল রাজনৈতিক এবং অর্থনৈতিক সংকটের মধ্যে দিয়ে যাচ্ছে, যেখানে রাষ্ট্রের নিজস্ব সেনাবাহিনী এবং হিজবুল্লাহর মতো শক্তিশালী সশস্ত্র গোষ্ঠীর সমান্তরাল অবস্থান নিয়ে দেশের ভেতরে এবং বাইরে ব্যাপক বিতর্ক ছিল। আন্তর্জাতিক মুদ্রা তহবিল বা IMF, বিশ্বব্যাংক এবং জাতিসংঘের মতো আন্তর্জাতিক সংস্থাগুলো দীর্ঘদিন ধরেই লেবাননকে আর্থিক সহায়তা দেওয়ার ক্ষেত্রে একটি প্রধান শর্ত হিসেবে রাষ্ট্রের পূর্ণ সার্বভৌমত্ব প্রতিষ্ঠা এবং সকল প্রকার সশস্ত্র গোষ্ঠীর কার্যক্রমকে রাষ্ট্রীয় আইনের আওতায় আনার জন্য চাপ দিয়ে আসছিল। লেবাননের বর্তমান প্রশাসন, যারা মূলত দেশকে ভয়াবহ অর্থনৈতিক ধস এবং মুদ্রাস্ফীতি থেকে রক্ষা করার চেষ্টা করছেন, তারা শেষ পর্যন্ত এই কঠিন সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছেন বলে অনেক বিশ্লেষক মনে করছেন। এই নিষেধাজ্ঞার ফলে হিজবুল্লাহ এখন আর স্বাধীনভাবে লেবাননের ভেতরে কোনো সামরিক ক্যাম্প পরিচালনা, অস্ত্রের মজুদ বা সীমান্ত অঞ্চলে কোনো ধরনের সামরিক অভিযান চালাতে পারবে না, যা কার্যত ওই অঞ্চলে তাদের প্রভাবকে ব্যাপকভাবে খর্ব করবে। তবে এই সিদ্ধান্ত বাস্তবায়ন করা লেবানন সরকারের জন্য মোটেও সহজ হবে না, কারণ দেশটির রাজনীতি, সমাজ এবং অর্থনীতিতে এই গোষ্ঠীর একটি গভীর শেকড় রয়েছে এবং তাদের নিজস্ব একটি বিশাল সমর্থক গোষ্ঠীও রয়েছে যারা এই সিদ্ধান্তকে ভালোভাবে মেনে নেবে না। এই ঘোষণার পরপরই লেবাননের রাজধানী বৈরুট সহ বিভিন্ন শহরে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে।